এই যে জুলাই সনদের খসড়া বা পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক? মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত ভয় কেন? বা আমার কাছে তো মনে হচ্ছে যে যে মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে এড়িয়ে যাওয়ার মানে কি যে ভারতকে আসলে একটু প্রশ্রয় দেয়া কিনা? তো এই যে জনমানুষের আন্দোলন, কিছু আন্দোলনকে আপনি স্বীকৃতি দিবেন আবার কিছু আন্দোলনকে স্বীকৃতি দিবেন না, তাহলে সেটা কিভাবে আপামর জনসাধারণের জুলাই সনদ হয়ে উঠবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এয়ারপোর্টে যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে আপনারা জানেন বোধহয়, এর মধ্যে 18,000 টন এই রূপপুরের সরঞ্জাম পুড়ে ছাই হয়েছে। তার মানে এগুলোকে সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে। পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করা হচ্ছে। পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশেরও এয়ারপোর্ট সবচেয়ে সিকিউর অবস্থায় থাকে, সেইখানে 2025 সালে বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনাদের নিরাপত্তা কোথায়? তাহলে এক কাজ করুন, ধরে ধরে ইউনিভার্সিটি, হসপিটাল, শপিং মল সব শেষ করে দেন, তারপরেও আপনারা গালে হাত দিয়ে বসে থাকেন। আর একটা কথা আছে না, ছাগল দিয়ে হাল চাষ হয় না। এই গভর্নমেন্ট দিয়ে কিছু হবে না, তার প্রমাণ এই 17 মাসে হয়ে গেছে অলরেডি। আমাদের বলতে আসলে লজ্জা করে। ঐক্যমত কমিশনে প্রায় 30টার মতো হয়তো দল যারা এই ঐক্যমত কমিশনে আছে, সেই 30টা দলের কারোরই একবারও মনে হলো না যে এই জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের সুরক্ষাটা নিশ্চিত করা জরুরি, তাদের দায় মুক্তির যে ব্যাপারটা সেটা মাথায় আনা জরুরি। এই যে এত এত মিটিং, এত এত দলের এত সময় ব্যয়, এইগুলো আসলে কোনোই কাজে আসবে না যদি জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হয় এবং বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা সুনির্দিষ্ট না হয়। প্রথমেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন, শহীদ পরিবার এবং যারা অঙ্গহানি ঘটেছে সেই সকল আহত ভাইদের এবং বোনদের প্রতি পুলিশের যেই আক্রমণ সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি জুলাই যোদ্ধাদের ব্যাপারে যেই মতামত বা যেই বক্তব্য দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং আমরা মনে করি যে সালাউদ্দিন আহমেদ তিনিও একজন, আজকের এই জুলাই হওয়ার পিছনে তারও ভূমিকা রয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে যারা আমাদের ভাই এবং বোন, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা ছিলেন, তাদেরও ভূমিকা রয়েছে। সুতরাং উনি যদি জুলাই যোদ্ধাদেরকে এভাবে ছোট করেন তাহলে অল্প বয়সী তরুণরা যদি তাকে কটাক্ষ করে কিছু বলে তাহলে সেটাও তার মেনে নেওয়াটাই উচিত আমি মনে করছি। তো আজকের যেই বিষয়টা আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। জুলাই সনদের পটভূমি আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা সকলেই পড়েছেন। জুলাই সনদের শুরুতেই যে পটভূমিটা দেয়া আছে সেখানে আমার কাছে মনে হয়েছে বা আমাদের ইনকিলাব মঞ্চে যারা আছি আমাদের কাছে একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই সনদে বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই সনদে বেশ কিছু ঘটনার কথা বলা হয়েছে যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে যেই ঘটনাগুলো ঘটেছে তার একটা তালিকাও তারা এখানে সন্নিবেশিত করেছে। তো সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের যেই ব্যাপারটা সেটা তারা উল্লেখ করে নাই। মানে তাহলে এই যে জুলাই সনদের খসড়া বা পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক? মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত ভয় কেন? বা আমার কাছে তো মনে হচ্ছে যে জুলাই সনদ ঘিরে যেই অরাজকতা বা আইনশৃঙ্খলা অবনতির যে ঘটনাগুলো ঘটছে এর সাথে তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন পূর্বে আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যেই আর্মি জেনারেলদের বিরুদ্ধে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, তাদেরও একটা সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি। এবং সেই সাথে আমরা মনে করছি যে মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে এড়িয়ে যাওয়ার মানে কি যে ভারতকে আসলে একটু প্রশ্রয় দেয়া কিনা? তো এই যে জনমানুষের আন্দোলন, কিছু আন্দোলনকে আপনি স্বীকৃতি দিবেন আবার কিছু আন্দোলনকে স্বীকৃতি দিবেন না, তাহলে সেটা কিভাবে আপামর জনসাধারণের জুলাই সনদ হয়ে উঠবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। পাশাপাশি যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকেও বারংবার আপনাদের মাধ্যমে বলেছি, আমরা রাস্তায় আন্দোলন করে বলেছি যে আপনারা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারগুলোর সাথে বসেন, তারা কি চায় তাদের মতামতকে আপনারা একটু জানবার চেষ্টা করেন, আপনার আহতদের সাথে বসেন।
৬৭টা বৈঠকে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মিলিত হয়েছেন, নিজেরা 5টা বৈঠক করেছেন, কিন্তু একটা বৈঠক জুলাইকে যারা এনে দিল, জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা ঘটাইলো, তাদের সাথে আপনাদের বসবার মতো সময় হলো না। এটা আসলে আমরা অত্যন্ত একটা আফসোস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসে আছেন তাদেরকে আপনি বিবেচনায় রাখছেন না, তাদের কথা আপনি শুনছেন না। এটা আসলে ধিক্কার আপনাদের প্রতি। আর জুলাই সনদ, আসলে একটা সনদ কিভাবে তৈরি হয়? যখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে এসে পৌঁছে যে আমরা এই বিষয়গুলো তে একমত পোষণ করছি, এবং সেই কেন্দ্রিক একটা খসড়া হয় এবং রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হয়। পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ মানে কোনো সনদ বাস্তবায়িত হয়? মানে আপনি একটা জিনিস মানছেন না, আবার কেউ একটা জিনিস মানছে, সেটা তো একটা রাজনৈতিক সমঝোতা হতে পারে। সেটাকে আপনারা সর্বোচ্চ রাজনৈতিক সংকলন বলতে পারেন, সেটা কোনোভাবেই রাজনৈতিক সনদ হতে পারে না। এটা আমরা মনে করছি যে এটা একটা রাজনৈতিক সনদ। তো এর পাশাপাশি যেই ব্যাপারটা, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে এই জুলাই সনদে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে, যে আপনার আনুপাতিক যেই নির্বাচনের কথা বলা হয়েছে, যে সংসদে 100 আসন উচ্চকক্ষের কথা বলা হয়েছে, বা প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা হয়েছে, এই বিষয়গুলোতে বেশ কিছু নোট অফ ডিসেন্ট এসেছে। তো নোট অফ ডিসেন্ট যেই বিষয়গুলোতে আসে, এখন আপনি কি করবেন? এই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, পরবর্তী সংসদের কাছে আপনি এটাকে হস্তান্তর করবেন একটা গণভোটের মাধ্যমে, পরবর্তীতে তারা গিয়ে আইন করবে। এখন আপনি কি এই যে জনগণের কাছে যে গণভোটটা উপস্থাপন করবেন, সেই গণভোটে কি আপনি এই 84টা বিষয়ে যে ঐক্যমত পোষণ করেছে তারা, এই 84টা বিষয়েই কি আপনি হচ্ছে প্রত্যেকের কাছ থেকে হ্যাঁ না ভোট নেবেন, নাকি সামগ্রিক একটা হ্যাঁ না ভোটের আপনি ব্যবস্থা করবেন? বাস্তবিক অর্থে তো আসলে 84টা বিষয়ে হ্যাঁ না ভোট নেওয়ার মতো আসলে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র এই জুলাই সনদের এই পুরো খসড়াটার উপরেই আপনি হ্যাঁ না ভোট দেন, এবং পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসবে তারা তো অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়েই রেখেছে যে আমরা এই বিষয়গুলোতে একমত না, সুতরাং সেক্ষেত্রে তাদের তো কোনো দায়বদ্ধতা থাকলো না যে আমরা এই বিষয়গুলো মানলাম বা মানলাম না, সুতরাং তাদেরকে তো সেই বিষয়ে দোষ দেওয়া যাবে না। সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো জুলাই সনদ হতে পারে না। এটা সর্বোচ্চ একটা বিএনপির সনদ অথবা হচ্ছে রাজনৈতিক একটা সমঝোতার সনদ, সর্বোচ্চ এতটুকুই হতে পারে। তো আমরা এটা পরিষ্কার করে বলছি, এবং আপনারা জানেন যে জুলাই সনদে বেশ কিছু বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে 72-এর সংবিধানকে আপনি যদি বাতিল না করেন, তাহলে যেই বিষয়গুলো আপনি সংশোধনের প্রস্তাব দিয়েছেন সংবিধানের, সেগুলো আসলে সম্ভব না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারংবার বলার চেষ্টা করেছি, যেই সংবিধান মানুষকে ফ্যাসিস্ট বানায়, যেই সংবিধান মানুষকে বাকশালী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে উদ্বুদ্ধ করে, যেই সংবিধান মানুষকে স্বৈরাচার হতে বাধ্য করে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান আপনারা প্রণয়ন করেন। কিন্তু আপনারা কি করেছেন? আপনারা জুলাই সনদে বেশ কিছু সংবিধান সংস্কারের কথা বলেছেন। এই সংস্কারগুলোও যদি আপনারা করতে চান, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মৌলিক বিষয়ের কথা উল্লেখ রয়েছে। সুতরাং 72-এর সংবিধানকে রেখে আসলে এই সংস্কারগুলো কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং আমরা মনে করছি যে জুলাই সনদের যে আইনি ভিত্তি রয়েছে, সেটা নিয়ে একদম সুস্পষ্ট একটি অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ার কথা যেটা বললাম, সেটা হচ্ছে আপনি যদি জনগণের ম্যান্ডেট নিতে চান, সেক্ষেত্রে আসলে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো ম্যান্ডেট তৈরি হয় না। নোট অফ ডিসেন্টকে বাদ দিয়েই আপনাকে একটা জুলাই সনদের একটা খসড়া প্রণয়ন করতে হবে, এবং সেই খসড়ার আলোকেই আপনাকে জুলাই সনদ যেই বাস্তবায়ন সেটা করতে হবে। অন্যথায় এই যে জুলাই সনদ, এটা শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতাই হবে, এর বাইরে আর কিছুই হবে না। আপনারা জানেন যে 90-এর গণ অভ্যুত্থানেও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আদৌ সেই রাজনৈতিক সমঝোতাগুলোর কোনো একটা বাস্তবায়ন হয়েছে? মিডিয়ার স্বাধীনতা বলেন, বা হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আর কোনো পুনর্প্রবর্তন না হয়, এই বিষয়গুলোতে উল্লেখ রয়েছে। পরবর্তীতে কি আমরা দেখেছি কি দীর্ঘ 17-16 বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমাদেরকে মানতে হয়েছে। সুতরাং এই যে রাজনৈতিক সমঝোতা, এগুলোর জন্য যদি সুস্পষ্ট কোনো আইনি ভিত্তি তৈরি না হয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে যদি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না আসে, তাহলে এই জুলাই সনদ শুধু কাগজে কলমেই থাকবে, এর কোনো বাস্তবিক রূপ আমরা দেখতে পাবো না। আর সর্বশেষ যেই ব্যাপারটা বলতে চাই, নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে,
যেগুলো আসলে কোনোভাবেই দুর্ঘটনা ভুলে আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে আমি জাস্ট হচ্ছে 4-5 দিনের একটা এখানে নিয়ে এসেছি সংবাদপত্র থেকে ফুটেজ, যেটা হচ্ছে সর্বশেষ শনিবারে আপনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই ভয়াবহ কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে শাহজালাল এয়ারপোর্টেই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার 50 থেকে 100 গজের মধ্যে শাহজালাল এয়ারপোর্ট কর্তৃপক্ষেরই দুটি হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে নাই। সুতরাং সেই ক্ষেত্রে আসলে কোন গাফলতির কারণে তারা প্রাথমিক পর্যায়ে আগুন নিভিয়ে দিতে সক্ষম হলো না। এবং আমরা দেখেছি যে ওইখানেরই কর্মকর্তারা তারা সাক্ষাৎকারে বলেছেন যে প্রাথমিক যখন প্রথম গোডাউনে আগুন লাগে তখন তারা বলেছেন যে আমরা এগুলো আগুন নিভিয়ে ফেলার ব্যবস্থা করি। তখন তাদের পক্ষ থেকে যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা বলেছেন যে উপরের আদেশ না পাওয়া পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া যাবে না। তাহলে উপরের যারা আদেশ দিবেন তারা কি এই যে ধারণা করা হচ্ছে $1 বিলিয়ন সম পরিমাণ ক্ষতি হয়েছেন তারা কি তার সেই দায়ভার নেবেন কিনা সেটা আমরা প্রশ্ন রাখতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে এই যে এটা দুর্ঘটনা না, এটা যে পরিকল্পিত নাশকতা, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। সর্বশেষ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর মাত্র একদিন আগে বৃহস্পতিবার চট্টগ্রামের সিপিজেট তার একদিন আগে রূপনগর শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন এবং 16 জন গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এর 2 দিন আগে সীসা তৈরির একটি কারখানায় আগুন লাগে এবং অগ্নিদগ্ধ হন 7 জন শ্রমিক। এর আগে 22 সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউন আগুন এবং ফায়ার সার্ভিসের 4 সদস্য সহ 5 জন নিহত হন। এই যে অগ্নিকাণ্ডগুলোর ঘটনাগুলো ঘটছে ধারাবাহিকভাবে, আগেও কোনো ঘটনা নাই, পরেও কোনো ঘটনা নাই, হঠাৎ করে এসে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এইগুলোকে আমরা মনে করছি যে এগুলো একদম পূর্ব পরিকল্পিত নাশকতা। এবং আমরা মনে করছি যে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা দেখি তাহলে নির্বাচনের আগে বা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে যখনই তারা বিভিন্ন ধরনের বেকায়দার মধ্যে পড়তো তখন তারা হচ্ছে এই অগ্নিকাণ্ড বা এই জাতীয় বিষয়গুলোকে দিয়ে তারা দেশে একটা অরাজকতা তৈরি করার সৃষ্টি করতে, এবং আওয়ামী লীগ তো ঘোষণাই দিয়েছে যে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিচ্ছে। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং হচ্ছে এজেন্সিদের দায়িত্বটা কি? তারা আসলে কি তাদের দায়িত্ব হচ্ছে যাদের রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করা, নাকি রাষ্ট্রকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে রাষ্ট্রের কার্যক্রমকে সচল রাখা? এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখছি। সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে 3 দফা ঘোষণা করছি। সেটা হচ্ছে প্রথম দফা যেটা, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুস্পষ্টতা এবং জুলাই সনদের আইনি ভিত্তি 31শে অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটা কোনোভাবেই আর ডিলে করা যাবে না। একটা কথা আমরা প্রচলিত শুনে আসছি যে বাতির নিচে অন্ধকার। এই কথাটার অর্থ নিশ্চয় আমরা বুঝতে পারি বাতির নিচে অন্ধকারের মানেটা কি। এই যে জুলাই সনদের স্বাক্ষর দিবসের দিন যে বাতির নিচে অন্ধকারটা আমরা দেখলাম, সংসদের দক্ষিণ প্লাজায় যখন স্বাক্ষরের একটা মঞ্চনাটক অবস্থান হচ্ছিল, ঠিক তার সামনেই মানিক মে এভিনিউ চত্বরে এই যে জুলাই যোদ্ধাদেরকে যে বেধড়ক পেটানো হলো, আমার কাছে এটা মনে হলো যে এটা আসলে বাতির নিচে অন্ধকার। এবং এই ধরনের দুর্বল চিত্রনাট্য আমরা আসলে গ্রহণ করতে পারছি না, কেননা যেই জুলাই সনদের স্বাক্ষরের কোনো আইনি ভিত্তি নাই। আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এইটাকে তীব্র প্রতিবাদ জানাই এবং আমি এটা বহিষ্কার করছি। এই ধরনের জুলাই স্বাক্ষরকে আসলে বাংলাদেশের এই জনগণকে, এই জুলাই যোদ্ধাদেরকে আসলে বৃদ্ধাঙ্গুল দেখানো এবং অপমানের একটা সামিল। তারপরে আসুন, এই যে আমরা হোলি খেলা, আগুনের হোলি খেলা নিয়ে মেতেছে বাংলাদেশ। স্যাবোটাজ 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 যদি হয় তাহলে আপনারাই বলেন যে এই ইন্টেলিজেন্স ব্যুরোর কাজ কি, তারা কি করছে, কোথায় কোন কোন জায়গায় দুর্বল জায়গাগুলো হাত দিচ্ছে, তাহলে তাদের ভূমিকাটা কি, আইনি নিরাপত্তাটা কোথায়? তাহলে আমি বলি, আমি বাংলাদেশের মানুষ হয়ে বলি, আপনারা টেকনাফ থেকে তাহলে সম্পূর্ণ পুরে ছাই করেন, তারপরে গঙ্গার জলে আমাদের ছাই বসে আপনারা ভাসিয়ে দেন, তারপরে আপনারা শান্তি পাবেন। আজকে এই যে এয়ারপোর্টের যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে আপনারা জানেন বোধহয়, এর মধ্যে 18,000 টন এই রূপপুরের সরঞ্জাম পুড়ে ছাই হয়েছে। তার মানে এগুলোকে সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে। পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করা হচ্ছে। পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশেরও এয়ারপোর্ট সবচেয়ে সিকিউর অবস্থায় থাকে, সেইখানে 2025 সালে বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা যদি এই অবস্থা হয় তাহলে আপনাদের নিরাপত্তা কোথায়? তাহলে এক কাজ করুন, ধরে ইউনিভার্সিটি, হসপিটাল, শপিং মল সব শেষ করে দেন, তারপরেও আপনারা গালে হাত দিয়ে বসে থাকেন। আর একটা কথা আছে না, ছাগল দিয়ে হাল চাষ হয় না, এই গভর্নমেন্ট দিয়ে কিছুই হবে না, তার প্রমাণ এই 17 মাসে হয়ে গেছে অলরেডি। সো আপনারা জনগণকে সত্যিকারের প্রশ্নগুলো উত্তর দিন, এই অগ্নিকাণ্ডের আসলে হোতা কারা
এবং এটা প্রতিরোধ কোথায় করতে হবে, একদম খুব শর্ট নোটিস আপনাদেরকে দিতে হবে, নইলে কিন্তু সম্ভব না। নইলে আপনারা আপনাদের সম্মুখে যে কি জিনিস আসতেছে আপনারা নিজেরা বুঝতে পারছেন না। ধন্যবাদ সবাইকে। দেশের এই অবস্থার মধ্যেও যে জুলাই সনদ আমাদের বহুল কাঙ্ক্ষিত, সেই জুলাই সনদ নিয়ে আসলে আমরা তো অনেকবার অনেক কথাই বলেছি, তারপরেও যখন কিছু একটা হয় মেনে নিতে হয় বারবার যে অন্তত কিছু হচ্ছে, এই আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে হচ্ছে মানে বুকের উপর পাথর রেখে হলেও সেই কথাগুলো বা সেই যেটুকু বাস্তবায়ন হচ্ছে সেটুকুকে মেনে নিতে হয়। জুলাই সনদের যে অনুষ্ঠান ছিল সেটা নিয়ে যদি একটু আমরা বলি, আপনারা দেখে থাকবেন যে জুলাই যোদ্ধা যদি আমরা বলি, জুলাই যারা একদম সামনে থেকে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তাদের উপর পুলিশের যে এখনো কি পরিমাণ ক্ষোভ রয়েছে। পুলিশ সংস্কারের কথা কতবার বলে, পুলিশ নাকি সংস্কার করা হয়েছে, তবুও আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে আতিকুল গাজী যে তার হাত পড়ে আছে, সে জুলাইতে একবার হাত হারিয়েছে, আবার আমরা দেখতে পেলাম যে তার উপর পুলিশ হামলা করছে। তাকে কি পুলিশ চেনে না? তারা কি জানে না এরা কারা? তারপরও তাদের উপর যে এই ধরনের হামলা করেছে, এত সুস্পষ্টভাবে তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। এবং সবচেয়ে বাজে ব্যাপার যেটা হয়েছে, তারা খুবই সামান্য কিছু দাবি নিয়ে গিয়েছিল, সেই দাবিগুলোর মধ্যে একদম প্রাইম যেটা ছিল সেটা হচ্ছে জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের যাতে সুরক্ষাটা নিশ্চিত করা হয়। আমাদের বলতে আসলে লজ্জা করে, ঐক্যমত্য কমিশনে প্রায় 30টার মতো হয়তো দল যারা এই ঐক্যমত্য কমিশনে আছে, সেই 30টা দলের কারোরই একবারও মনে হলো না যে এই জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের সুরক্ষাটা নিশ্চিত করা জরুরি, তাদের দায় মুক্তির যে ব্যাপারটা সেটা মাথায় আনা জরুরি। এত মাস ধরে তারা আসলে বারবার মিটিং করছে, বারবার হচ্ছে একমত হচ্ছে, আবার দ্বিমত হচ্ছে, অথচ কারোর মধ্যে একবার এটা মনে হলো না যে এই ব্যাপারে তাদের একটু সিনসিয়ার হওয়া জরুরি। তাদের এই উদাসীনতার জন্যই আমার মনে হয় যে গতকালকে এরকম একটা ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়েছে। আর সবচেয়ে খারাপ লাগার ব্যাপার যেটা, আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে আমি তাদেরকেও একটু রিকোয়েস্ট করব যে আপনারা যখন এই ধরনের কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন, আপনাদের উচিত যে আপনার যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করা। কারণ দেখতে পেয়েছি এখানে বাইরের লোক ঢুকেছে, সেটা তো স্পষ্ট। এই ধরনের সেবুটেজ, এই যে আগুন লাগানো কিংবা অন্যান্য ঘটনা, সেগুলোর মধ্যে যে বাইরের মানুষের সংশ্লিষ্টতা আছে সেটাও বোঝা যায়। তো আমি যেটা বলতে চাই, এই ঘটনায় পুলিশ যে আচরণ করেছে তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। এবং সবচেয়ে খারাপ যেটা হয়েছে, এই ঘটনায় 4টা মামলা হয়েছে, সেই 4টা মামলায় 900 জন মতো অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। তো এই 900 জন তাদেরকে যে হয়রানি হবে না, আমরা দেখেছি জুলাইয়ের যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে কি পরিমাণে হয়রানি করা হয়। ইভেন যারা জুলাইতে কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে পর্যন্ত জুলাইয়ের মামলায় আসামি করা হয়। তো এই যে 900 জনের অজ্ঞাত যে মামলা করা হয়েছে তার মধ্যে দিয়ে যে হয়রানি করা হবে না জুলাইয়ের যারা আহত রয়েছে তাদেরকে, তার কি নিশ্চয়তা? এই নিশ্চয়তা সরকারকে নিশ্চিত করতে হবে যে তারা জুলাই যোদ্ধাদের উপর কোনো ধরনের হয়রানিমূলক কোনো মামলার প্রসিডিউরে যাবে না এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাই এবং আমাদের জুলাই যোদ্ধা ভাইদের কাছে অনুরোধ করি আপনাদের দাবিগুলো শোনার জন্য, আপনাদের কথাগুলো বলার জন্য আমরা সব সময় সচেষ্ট থাকি। তো আপনাদেরও উচিত আর একটু সহনশীল হওয়া, কারণ আপনাদের এই যৌক্তিক দাবিগুলোকে কেন্দ্র করে স্যাবোটেজ করার জন্য মানুষজন বসে আছে। আপনাদেরকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগ থেকে শুরু করে দেশ বিরোধী যারা আছে সবাই বসে আছে। সেই ব্যাপারে আপনাদের আরেকটু সচেতন হওয়া জরুরি। এবং এই মুহূর্তে সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার যেটা, আপনারা দেখে থাকবেন যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হয়েছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখুন, আমাদের গোয়েন্দা সংস্থা আছে অনেকগুলো, তাদের কাজ আমরা শুধু দেখতে পাই যে বিভিন্ন জনের ব্যক্তিগত তথ্য সেই সব সামনে আনার ব্যাপারে তাদের সবচেয়ে ভূমিকা আমরা দেখতে পাই। অথচ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যে এই ধরনের স্যাবোটেজ হবে এই তথ্য কেন তাদের কাছে নাই? তাদের এই ব্যাপারে নিষ্ক্রিয়তা আমাদেরকে শঙ্কিত করে তোলে। এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান সে কিন্তু এখনও ভারতে আছে এবং সেখানে আমাদের পতিত ফ্যাসিস্ট হাসিনা আছে। সেইখান দিয়ে তারা যে নীল নকশাগুলো করছে সেগুলোরই একটা বাস্তবায়ন। আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে শেখ হাসিনা কিন্তু অনলাইনে বক্তব্য রেখেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপনারা দেখবেন আওয়ামী লীগের যে পেজগুলো রয়েছে সেগুলো থেকে মিনিটে মিনিটে আপডেট দেওয়া হচ্ছিল, লাইভ করা হচ্ছিল। তো সেই জিনিসগুলোতে আমরা স্পষ্টত এটার প্রমাণ পাই এবং প্যাটার্নগুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো কাদের কাজ। তো এই ব্যাপারে রাষ্ট্রের কী ভূমিকা তা আমরা জানি না। সামনে হয়তো নির্বাচনকে ঘিরে আরও দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হবে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হয়তো আরও আগুন লাগানো হবে, হাই ভোল্টেজ অ্যাসাসিন হওয়ারও সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো তার প্রেক্ষিতে রাষ্ট্র কী ভূমিকা নেবে সেটা আমাদের কাছে এখন স্পষ্ট নয়। তারা কী ইনিশিয়েটিভ নিয়েছে এখন পর্যন্ত সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়। বিশেষ করে হচ্ছে যে এয়ারপোর্টের যে ঘটনা, সেই ঘটনায়
খুবই কাছেই ছিল হচ্ছে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেটা খুবই কাছে থাকা সত্ত্বেও সেই পর্যন্ত অনুমতির কথা বলে অগ্নি নির্বাপনটা করতে দেওয়া হয়নি, এই ধরনের খবর আমাদের কাছে এসেছে। তো এই কাজগুলো কারা করেছে সেটা সুস্পষ্টভাবে তদন্ত করে বের করতে হবে এবং বাংলাদেশের যে কেপিএস স্থাপনাগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করারও দাবি আমরা জানাচ্ছি। এবং আমাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমরা জরুরি বলে মনে করছি।